পরিবারের সবাই মিলে গ্রামে যাচ্ছি। আমি, আব্বাম্মু আর ছোট বোন। গ্রামে যেতাম না, কিন্তু আপু এক প্রকার ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। তার বন্ধুর মেয়ে নাকি বিয়ে, ইনভাইট করেছে, তাই যাচ্ছি। চুপচাপ বসে ফোনে গেমস খেলছি। তখন রিমা বলল, তোর ফোনের হটস্পট চালু কর না, আমার ফোনের এমবি শেষ। পারবো না, ফ্রি ফেসবুক চালা। তুই কি হটস্পট অন করবি, না তোকে এখন জ্বালাতন করব? এখন কিন্তু তোর গেম খেলার 12টা বাজিয়ে দিব। উফ, তোকে নিয়ে আর পারা যায় না। আচ্ছা ঠিক আছে, অন করছি। তারপর হটস্পটটা অন করে দিলাম। উফ, আপনাদের পরিচয় তো দেওয়া হয়নি। আমি আকাশ আহমেদ নীল, এবার ডিগ্রির 2য় বর্ষে। ছোট বোন ইন্টার ফার্স্ট ইয়ারে। আপুর সুপার শপ আছে, আর আম্মু গৃহিণী। টাকা পয়সা ভালোই আছে, একবারে বিন্দাস লাইফ জীবনযাপন করি। গেম খেলতে খেলতে বললাম, আব্বু আর কতক্ষণ লাগবে যেতে? 1.5 ঘন্টা ধরে গাড়িতে বসে আছি। আর আধা ঘন্টা লাগবে। ওকে। তারপর গেম খেলতে খেলতে আধা ঘন্টা চলে গেল, আর আমরাও আব্বুর বন্ধুর বাসায় চলে আসলাম। বাসাটা দেখতে ভালোই, একতলা। আব্বুর বন্ধু নাকি কলেজের প্রিন্সিপাল। নামতেই একটা লোক এবং একটা মহিলা এলো। মনে হচ্ছে এটা আব্বুর বন্ধু এবং ওনার স্ত্রী। ঠিক ধরেছি, এটা আব্বুর বন্ধু, কারণ আব্বু গিয়ে ওই লোকটাকে জড়িয়ে ধরেছে। কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ ভালো। এটা আমার ছেলে এবং এটা আমার মেয়ে, চিনতে পারছিস? সেই 18 বছর আগে তোর ছেলেকে দেখেছি, এখন কত বড় হয়ে গেছে। কেমন আছো বাবা? কেমন আছো মা? জি ভালো, আপনি কেমন আছেন আঙ্কেল? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাবি কেমন আছেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কি কথা বলবা, না ভিতরেও নিয়ে যাবা? ভাইয়া, ভাবি, আসুন ভিতরে। অনেক বছর পর দেখা, তাই ওটা মাথায় ছিল না। আয় ভিতরে আয়, আসো তোমরা। তারপর বাসার ভেতরে এসে একটা রুমে নিয়ে এলো। দেখলাম কিছু মেয়ে বসে আছে এবং একটা মেয়ে বধূ সেজে বসে আছে। আঙ্কেল বললেন, ওইটা আমার বড় মেয়ে এবং ওটা ছোট মেয়ে, চিনতে পারছিস? অনেক বড় হয়ে গেছে, সেই ছোট্ট থাকতেই দেখছি। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তোমরা থাকো, আমরা যাই, অনেক ট্রাভেল করে আসছি, বুঝতেই পারছো। ওকে আঙ্কেল, রেস্ট নিন। আঙ্কেল আরেকটা রুমে নিয়ে আসলো। তারপর বললেন, আচ্ছা এখানে রেস্ট নাও সবাই। বুঝতেই পারছিস অনেক কাজ আছে, আর কিছুক্ষণ পরে হয়তো বরযাত্রী চলেই আসবে। আমিও যাই, চল। মেয়ের বিয়ে বলে কথা, আমার রেস্ট নিলে কি চলে? তারপর আপু আর আঙ্কেল চলে গেল, আর এদিকে আমি বিছানায় শুয়ে পড়েছি। আমার শোয়া দেখে রিমা বলল, আম্মু, দেখো দেখো, তোমার ছেলে কত কাজ করে এসেছে, কেমন শুয়ে পড়েছে। চুপ থাক তুই। কিছুক্ষণ রেস্ট নিয়ে বাইরে এলাম। বাইরে বলতে বিয়ে বাড়ি থেকে বেশ কিছু দূরে এসেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:30 বাজে। এখানে একটু চুপ করে বসে যাব, তখন ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি আব্বু ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে পকেটে রেখে বললাম, বলেন। কোথায় আছিস? তোকে তো খুঁজেই পাচ্ছি না। এই তো গ্রামের শেষ দিকে আছি। কেন, কিছু হয়েছে? আচ্ছা ঠিক আছে। আব্বু ফোনটা কেটে দিল। আমিও বিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে কানে আসলো পাড়ার মহিলারা বলছে বর নাকি অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে। ওরে শালা, এই কাহিনী! তাহলে কি এখনই বাসায় চলে যাব নাকি? হবে হয়তো। তারপর বাসায় চলে আসলাম। বাসার ভেতরে আসতেই আব্বু বললেন, এবার তোর মেয়ের বিয়ে হয়ে যাবে। আব্বুর কথাটা ঠিক বুঝলাম না। জি আব্বু, আপনার কথাটা বুঝলাম না। ইরাকে তোর বিয়ে করা লাগবে, এটাই আমার শেষ কথা। এইটা আবার কেমন কথা আব্বু? যদি জানতাম তাহলে আমি পালিয়ে যেতাম। এইদিকে ভুলেও আর আসতাম না। আমি এই বিয়ে করতে পারবো না। কেন ছেলেটাকে জোর করছিস? যা হওয়ার হয়ে গেছে। আমার মেয়ের ভাগ্যে যেটুকু লেখা ছিল সেটুকু হয়েছে। মনে কর এতটুকু লেখা ছিল তোর মেয়ের ভাগ্যে। বিয়ের ব্যবস্থা কর, আমার ছেলের সাথেই তোর মেয়ের বিয়ে হবে। কাজী সাহেব কোথায়? ফোন দিয়ে ডাক। অসহায়ভাবে আব্বুর দিকে তাকিয়ে আছি। বিয়ে খেতে এসে বিয়ে করে নিয়ে যেতে হবে। রিমার দিকে তাকিয়ে দেখি ডানিটা মিটমিট করে হাসছে। অনেক রাগ হচ্ছে আব্বুর ওপরে।
কিন্তু কিছু বলার দুঃসাহস আমার নেই। আব্বু অনেক রাগী, আর যেটা বলবে ওটাই সবাইকে মানতে হবে। কিন্তু আব্বুর কাছে যেটা চাই সেটা পেয়ে যায়, তাই এই দিক দিয়ে অনেক ভালো। তাই আব্বুর মুখের ওপর কিছু বলার সাহস নেই। দেখি কাজেও চলে এসেছে, কি আর করার, বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। জীবনের হাসি খুশি মনে হচ্ছে সব কিছু চলে গেল। আর আমার এক্সের কি হবে? ধুর, যা হবে হবে, ও তো ছেড়ে চলে গেছে। মেয়েটা অনেক সুন্দর আছে। প্রথম দেখে তো এক বস্তা বাস খেয়েছিলাম, নেই কোনো আফসোস। মনের ভেতরে তো ঝিঙ্কা নাক্কু শুরু হয়ে গেছে। আম্মু, ওই আপু থুকু আমার বউকে যেই স্বর্ণের চেনটা গিফট দেবে বলে নিয়ে এসেছিল ওইটা ওনাকে পরিয়ে দিল। খাওয়া শেষ করে রুমে এসে চুপ করে বসে আছি, তখন রিমা এসে বলল, ভাইয়া শোন, তোর এক্সের উপর প্রতিশোধ নিতে পারবি? তোকে ছেড়ে গেছে না? তা ঠিক বলেছিস, গতকাল আমার কাছে মাপ চেয়ে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু আমি কিছুই বলিনি। আর বিয়েটা এমনভাবে করতে হবে কখনো ভাবিও নি। যা হবার তা হয়ে গেছে। আর ভাবি কিন্তু অনেক সুন্দর আছে, আমার তো অনেক পছন্দ হয়েছে। কিন্তু ভাইয়া, ভাবি মনে হচ্ছে অনেক রাগী। কেমন ওনার ফেসে একটা রাগী রাগী ভাব আছে। আরে, রাগী মেয়েদের মনে ভালোবাসা থাকে অনেক। যদি তোর ভাবি পড়াশোনা করতে চায় আর আমাদের কলেজে ভর্তি হয়, তাহলে আমার এসকে চালানো যাবে। তুইও প্রতিশোধ দিয়ে নিবি? আচ্ছা থাক, আমি যাই। আচ্ছা, তোর কাছে টাকা আছে? যাবার সময় কিন্তু তোর শালিটা ধরবে টাকা নেওয়ার জন্য। আমি কি জানতাম যে আমার আজকে বিয়ে হবে? আমার কাছে 1000 টাকা আছে, বিকাশে টাকা আছে, কিন্তু এখন দোকান কি খোলা আছে? এ দেখ, দরজার কাছ থেকে জুতা নিয়ে দৌড় দিল। আচ্ছা, আমি দেখছি টাকা আব্বুর কাছে আছে কিনা। রিমা চলে গেল আব্বুর কাছে। আব্বুর পাশে গিয়ে বলল, আব্বু, তোমার কাছে টাকা আছে 1000 মতো? টাকা কি হবে? যাবার সময় কি ভাইয়াকে ও শালিরা ছেড়ে দিবে? আর এর মধ্যেই ভাইয়ার জুতা গায়েব হয়ে গেছে। আর ভাইয়ের কাছে বেশি টাকাও নেই, মাত্র 1500 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তারপর আপু রিমাকে টাকা বের করে দিল। রিমা ওখান থেকে আমার রুমে এসে টাকা দিল। টাকা গুনে দেখি 10,000 টাকা আছে। ধন্যবাদ তোকে, এতগুলো। ধন্যবাদ দিয়ে কাজ হবে না, সময় হলে আমিও কিছু তোর কাছ থেকে চেয়ে নিব। আচ্ছা, আমি বাইরে গেলাম। ওকে যা। রিমা চলে গেল আর আমি চুপ করে বসে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পরে অনেকগুলো মেয়ে আসলো, সব চুন্নির দল। চুন্নিগুলো এসে লম্বা করে সালাম দিয়ে আমার একমাত্র শালি বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। জানি না কি মতলব এসেছে। কি খবর সবার, কি চাই? দুলা ভাই, চাওয়ার তো অনেক কিছুই আছে, তবে আপনি দিতে পারবেন কিনা সেটাই ভাবছি। আর না দিলেও আমরা আপনাকে ছাড়ছি না, আপনার পেছনে ঝক্কির মতো লেগে থাকবো। আহারে, তাই নাকি? সাথে করে সব কয়টারে আমার বাসায় নিয়ে চলে যাব, একেবারে একটার সাথে এতগুলো ফ্রি। আপনাদের সবাইকে আমার ফ্যামিলিতে যেতে দিবে কিনা সন্দেহ। আরে তা নয়, আপনার সাথে আপনার বাসায় যাব কি জন্য? আপনি যতক্ষণ টাকা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেছনে পড়ে থাকবো। টাকাটা দিবেন, আমরাও সরে যাব। চোখে ধুলে যেমন লবণ অথবা গুল দিয়ে ছাড়াই, তেমন টাকা দিলেও আমরা ছেড়ে দেব। টাকা দেবো কি জন্য শুনি? আপনার জুতা ফেরত নেবেন তাই। আমার জুতা আমি নেব, আবার আমাকে এই টাকা দেওয়া লাগবে? এটা আবার কেমন কথা? আর আপনারা সবাই মুচি নাকি যে মার্সের জুতা টেনে বেড়াচ্ছেন? আমাদের দেখে মুচি মনে হচ্ছে? সবাইকে তো মনে হচ্ছে, না হবার কারণ কি? এত কথা বাদ, টাকা দিবেন আর জুতা নেবেন। যদি তা না পারেন তাহলে খালি পায়ে বাসায় যাবেন। এই সবাই চলো, 10,000 টাকা রেডি করে রাখবেন। 3,000 টাকার জুতার দাম 10,000 টাকা দেওয়া লাগবে? ওই জুতা রেখে দেন আপনারা, আমি 10,000 টাকা দিয়ে আরো 3 জোড়া জুতা নিতে পারবো। অত কথা বাদ, এই তোমরা সবাই চলো। সবাই চলে গেল। আমি চুপ করে বসে থাকলাম। ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে কেমন দেখায় না। ধুর, যেমন পারবে দেখাবে। আমি ঘুমাই তো, যেই ভাবা সেই কাজ। শুধু শুধুই ঘুম চলে আসলো, কিন্তু বেশিক্ষণ আর ঘুমাতে পারলাম না। কারো ডাকাডাকিতে ঘুমটা ভেঙে গেল। দেখি আম্মু। আম্মু, কি হয়েছে, ডাকছো কেন?
তোর আঙ্কেল কেমন? তোর ঘুম আসছে কিভাবে? কিছুক্ষণ চুপ করে থাকো, তাহলেই দেখতে পাবা কিভাবে ঘুম আসে। বলো কি জন্য ডাকছো? আর এটা কি তোমরা আমার সাথে ঠিক করলে? ভুল কি হলো? এমনভাবে বিয়ে দিলে কি জন্য? যদি জানতাম এমন কিছু হবে তাহলে কখনোই আসতাম না। আমার কি দোষ বলো? তোর আব্বুই তো এমন করলো। আর তুই তো ভালো করে জানিস তোর আব্বু কেমন। আর তোর তো কোনো গার্লফ্রেন্ড নেই যে সমস্যা হবে, তাই না? তা ঠিক আছে, কিন্তু মেয়েটা কেমন তোমরা কেউ জানো? মেয়ে ভালো আছে, আর তোর এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। কোনো সমস্যা হলে তোর আব্বুকে ধরবি। তা ঠিক আছে, কিন্তু আমার জীবন তো বরবাদ হয়ে যাবে, তাই না? মেয়ের চালচলন কেমন, কোনো বয়ফ্রেন্ড আছে কি না? তা ঠিক আছে, কিন্তু কোনো কিছু নেই। না, না থাকলেই ভালো। মায়ের সাথে কথা বলতে থাকলাম এমনভাবে, কিছুক্ষণ পার হয়ে গেল। এখন চলো যাব, কিন্তু চর্নিগুলো তো জুতা নিয়ে রেখেছে। রিমা আমার কাছে এলো, এসে বলল, কি আর করার, টাকা দিয়ে দে। আর কিপটামি করিস না, ইজ্জতের একটা বিষয় আছে না। টাকা দিয়ে দে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। 5,000 টাকা আলাদা করে রেখেছিলাম, এটাই বের করে দিয়ে বললাম, নেন এখানে 5,000 টাকা আছে, জুতাটা নিয়ে আসেন। না, হবে না, আরো লাগবে। যেটি দিয়েছে ওটি নিয়ে নে, আর কোনো কথা বাড়াস না। মেয়েটা মাথা নাড়িয়ে চলে গেল। তারপর জুতা নিয়ে এসে দিতেই পরে নিলাম। এরা ওর আম্মু এবং ওনার আব্বু আর ছোট বোনকে ধরে কান্না করলো। তারপর বিদায় নিয়ে চলে আসলাম। পেছনে আমি, ইরা এবং আমার ছোট বোন বসে আছি, আর সামনে আব্বু আম্মু। আপনি কি মেকআপ সুন্দরী? ভাইয়া, ভাবি কিন্তু মোটেও মেকআপ সুন্দরী না, দেখতে অনেক সুন্দর। তাই নাকি? আচ্ছা, তোর ভাবি কি বোবা নাকি? কথা বলে না, শুধু ঢ্যাপ ঢ্যাপ করে দেখছে। কি শয়তান ছেলে রে, জানি না কেমন ফাজিল একটা। ভাগ্য ছিল কি আর কি হয়েছে। না, কিউট আছে অবশ্য বলতে হবে। আর কিছু বললাম না, চুপ করে বসে থাকলাম। ধুর, এমনভাবে কি সময় কাটে নাকি? ফোনে বসে বসে গেম খেলতে শুরু করলাম। দেখলাম এরা ঘুমিয়ে গেছে এবং বারবার সামনে হেলে পড়ছে, তাই ওর মাথা ধরে কাঁধে রাখলাম। দেখলাম আব্বু আম্মু মুচকি মুচকি হাসছে। আমি সেদিকে খেয়াল না করে গেম খেলতে শুরু করি। কেমন একটা অনুভূতি হচ্ছে বোঝাতে পারছি না। যখন গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরেছিলাম তখন তো এমন হয়নি। এটাই বুঝি হালাল এবং হারামের ভিতরের পার্থক্য। 2.5 ঘন্টা পরে বাসায় চলে আসলাম। বাপরে বাপ, কত ঘুমাচ্ছে। এই আম্মু, এখন কি করব? ডেকে দিই? তার দরকার নেই, ওকে কোলে তুলে নিয়ে তোর রুমে নিয়ে চল। না, আমি পারবো না। তার থেকে বরং আমি ঘুম থেকে ওনাকে ডেকে তুলি। আরে ভাইয়া, তুই তো তোর বউকেই কোলে নিচ্ছিস, তাই না? এতে লজ্জা পাওয়ার কি আছে শুনি? নে, কোলে নে। আচ্ছা ঠিক আছে। তারপর ওনার মাথা কাঁধ থেকে সরিয়ে সিটি রেখে আমি নেমে গেলাম। তারপর ওনাকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করি। ঘুমটা ভেঙে গেল, দেখি আকাশ আপাকে কোলে নিয়ে হাঁটছে। ইসে, ঘুমিয়েছিলাম, কি লজ্জার ব্যাপার। সামনে দেখি আমার শ্বশুর শাশুড়ি এবং ননদ হেঁটে যাচ্ছে। এমনভাবে কোলে উঠাতে তো ভালোই লাগছে। না, বুঝতে দেওয়া চলবে না যে আমি জেগে গেছি, তাই চোখ বন্ধ করেই রাখলাম। তারপর বাসার ভেতরে এসে রুমে চলে এলাম। 4 তলা বাসা, প্রথম তলায় আমরা এবং বাকিগুলো ভাড়া দেওয়া আছে। রুমে এসে বিছানায় ধপাস করে ফেলে দিলাম। আমার এমনভাবে রাখতে দেখে ইরা বলে উঠল, ও মা গো, কোমর বুঝি গেল। এই যে ওভারঅ্যাক্টিং এর দোকান, এমনভাবে চিৎকার দেওয়া লাগবে না। বিছানা শক্ত না যে আপনার আঘাত লাগবে। এমনভাবে দেখেন কি জন্য? হ্যাঁ, না কিছু না, আপনি কি বেশি কথা বলেন? ওই একটু একটু। আপনি কি চেঞ্জ করবেন না বোরকা পরেই থাকবেন? আপনি রিমার রুমে যান, আমার বন্ধুরা এসেছে বাসর ঘর সাজাবে। আপনার কি ফুল পছন্দ? বেলি ফুল। কেন? না তেমন কিছু না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। রিমা আসতেই বললাম, তোর রুমে নিয়ে যা তো। আসিফরা আসে বাসর ঘর সাজাতে। না, এখন চেঞ্জ করবো না, পরে করবো। ওকে ঠিক আছে, এখন আপনি তাহলে রিমার রুমে যান। ইরা রিমার সাথে চলে গেল, আর আমি আসিফকে ফোন দিলাম। কিরে, কোথায় আছিস তোরা? এই তো ভাই, মার্কেটে। সব কেনা প্রায় শেষ, শুধু গোলাপ আর গাঁদা ফুল নিলেই হবে। ওকে, আর বেরি ফুল পেলে নিয়ে আসিস। টাকা কিন্তু 15,000-এর মতো রেডি করে রাখো, না হলে তোর বাসর করা আর হবে না। আব্বে নিয়ে আয় তো। আচ্ছা তোরা নিয়ে আয়, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিই। এসে ফ্রেশ হওয়া হয়নি। তারপর ফোন রেখে চেঞ্জ করে চোখ মুখে পানি দিয়ে আসলাম। পাগল নাকি, এই শীতে করবো গোসল? তবে ভালোই হয়েছে,
এই শীতে একা একা ঘুমাতে হবে না, এটা ভেবে খুশি খুশি লাগছে। 20 মিনিট পর রুমে বসে ফোন টিপছি, তখন আসিফ আর নীল আসলো। তুই সাজাতে শুরু কর। তুই কি জন্য বসে থাকবি শুনি? ঠিক বলেছিস। তারপর তিনজনে সাজাতে লাগলাম। 1.5 ঘন্টা পর সাজানো কমপ্লিট হলো। সুন্দর করে একটা ফটো তুলে ফেসবুকে পোস্ট দিলাম, তারপর ক্যাপশন দিলাম, আর একা একা ঘুমানো লাগবে না। রাত 9টা বাজে, তখন নীল বলল, কি রে, ভাবির সাথে পরিচয় করিয়ে দিবি না? চল আমার সাথে। তারপর তিনজনে রিমার রুমে আসলাম। দেখি শাড়ি পরে আছে আর হিজাব করে আছে। আপনার সাথে আমার বন্ধুরা পরিচয় হতে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাবি, আপনার কি ছোট বোন আছে? আছে, কেন? কোন ক্লাসে পড়ে? অনার্স প্রথম বর্ষে। তাহলে ওটা আমাকে দিয়ে দেন। ওটা আমার ভাবি, আপনার বোন। না, ভাবির বোন আমার। ভাবি, আপনার বোনকে আমাকে দেবেন। ভাইয়া, তোমাদের আবারও শুরু হয়ে গেছে। রান্না শেষ, এখন চলো, সবাই খাবে। ভাবি, আসেন খেতে। চল, অনেক খেতে পেয়েছে। তারপর সবাই মিলে খেতে আসলাম। ইরা আমার পাশে চেয়ারে বসলো। আম্মু আর রিমা সবাইকে খাবার দিচ্ছে। তখন আব্বু বলল, সবাই তো বাড়ির মানুষ, বাইরের তো আর কেউ নেই, তাই না? তাহলে তোমরা দুজনে কেন খাবার উঠিয়ে দিচ্ছিস? সবাই নিজে নিজে উঠিয়ে খেয়ে নিবে। আন্টি আর রিয়া, তুইও বসে যা। না, আমি পরে খেয়ে নিচ্ছি। রিমা, তুই কি জন্য আসলি? বসলি না? তুইও যে বসে যা। রিমা বসলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে ডাইনিং রুমে তিনজনে মিলে বসলাম। শীতের রাত, তাই ওদের বললাম বাসায় চলে যা, আজকে অনেক ঠান্ডা পড়েছে। আমাদের টাকাটা দিয়ে দে, আমরা চলে যাই। বেশি না, 15,000 টাকা দিলেই হবে। আমার সামনে কাহিনী বানাচ্ছিস? এটার দাম 15,000? তোকে ভদ্রভাবে বললাম দিলে দে, না হলে কি করতে পারি বুঝতেই পারছিস। এদের বিশ্বাস নেই, কি থেকে কি করতে পারে। উঠে রুমে এসে ওদের টাকা দিলাম। নে শালারা, 10,000 টাকা আছে, এর থেকে বেশি কিছুই নেই। ধন্যবাদ ধন্যবাদ, কিছু বললাম না। পিছনে লাথি মেরে তোদের ধন্যবাদ বের করবো, যা পাক শালারা। বিষয়টা মাথায় রাখলাম। এই দেখ, তোর এক্স লামিয়া ফোন দিচ্ছে, তোকে দিয়ে হয়তো পায়নি তাই আমারটাই দিচ্ছে। তোর ফোন কোথায়? রুমে আছে। যাক, ফেসবুক পোস্টটায় কাজ দিয়েছে। ফোন রিসিভ করার প্রয়োজন নেই, ব্লক করে দে। আর রাত হচ্ছে এখন, যা। শীতের রাত, বুঝতেই তো পারছিস। নীল, চল। দুজনে চলে গেল। আর আমি উঠে রুমে এসে ফোন হাতে নিয়ে দেখি 20টা মিস কল উঠে আছে। এটার দিকে তাকিয়ে দেখি বিছানায় চুপ করে বসে আছে। আমি গিয়ে দরজা আটকে বেডের কাছে এসে বললাম, দেখেন, এই শীতে বাইরে শুতে বলিয়েন না। বিছানায় কি হয়েছে যে বাইরে ঘুমাবেন? আর আমি বাইরে ঘুমাতে বলবো কেন? না, দেখেন, বিয়ে হবার কথা ছিল একজনের সাথে, আর হয়ে গেল আমার সাথে। দেখা গেল আমি বিছানায় উঠে যাব, তখন আপনি বলছেন আমি আপনাকে মানি না, আমি একজনকে ভালোবাসি, তার জন্য আমার মন প্রাণ আরও কত কি দিয়ে বসে আছেন। আমি এই বিয়ে মানি না। না মানে, প্রতি গল্পে তো এমনই হয়ে থাকে, তাই বললাম আর কি। আপনি কি 2-3 লাইন বেশি বলছেন? আর এই গল্পে তেমন কিচ্ছুই হবে না, শুধু রোমান্টিকতা চলবে, বুঝলেন? জি বুঝলাম। আপনাকে একটা কথা বলা ছিল, যদি কিছু মনে না করতেন তাহলে বলবো। আচ্ছা বলেন, কিছু মনে করবো না। না জানি এখন আবার কি বলে, বাচালটা। আসলে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, 3 মাস আগে ব্রেকআপ হয়ে গেছে। ছিল, তখন ছিল, কিন্তু এখন তো আর নেই, সেটা সমস্যা না। তবে এটাও খারাপ লাগলো, আপনি আমাকে ছোঁয়ার আগেই অন্য একটা নারীকে স্পর্শ করেছেন। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এইসব বাদ দেন। আর কিছু বলার আছে? আপনি যেমনভাবে বলেছেন সেভাবে স্পর্শ করিনি। 2 বারের মতো জড়িয়ে ধরেছিলাম, আর একবার শুধু কপালে চুমো দিয়েছিলাম, আর হাত ধরে হেঁটেছি। এর থেকে বেশি কিছুই না। আপনার থেকে এইসব লোকাতে চাইনি, তাই আজকেই বলে দিলাম। পরে হয়তো জানলে আপনার আরও খারাপ লাগতো। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, নামাজ পড়বেন না? নামাজ পড়েন না আপনি? না, আসলে তেমন পড়া হয় না, শুধু শুক্রবার হাজিরা দিতে যাই। তাই আজকের পর থেকে প্রতিদিন নামাজ পড়তে হবে। আর আপনি কোরআন পড়তে পারেন? জি, আসলে ওই একটু একটু শুদ্ধভাবে হয়তো হবে না। আপনি কি মুসলিম? আপনি লজ্জা করে না? মুসলিম হয়ে কোরআন পড়তে পারেন না? আগে যা করেছেন করেছেন, কিন্তু এখন এর পর থেকে এগুলো আমি সহ্য করব না। যদি এইসব না করেন
তাহলে আপনার খাবার বন্ধ, বাসায় আসা বন্ধ, আর আমার আশেপাশে তো আসতেই পারবেন না। হায় আল্লাহ, আমি কেমন জীবনসঙ্গী তোমার কাছে চেয়েছিলাম, আর কি দিলে? কোথায় এগুলোর জন্য আমাকে শাসন করবে, তা না করে কি আমাকে শাসন করতে হবে? কেন এমনভাবে ভাবে তাকিয়ে আছেন কেন? না, আসলে তেমন কিছু না। আজকে আপনি কিছুই করতে পারবেন না, এটা আপনার শাস্তি। আপনার মনে হচ্ছে ভুলে যাচ্ছেন আমি আপনার পর, আর পরের কথার অবাধ্য হওয়া কিন্তু ভালো স্ত্রীর লক্ষণ না। সমস্যা নেই, আমি ভালো স্ত্রী না। ওকে, এবার গিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন নিচে। আচ্ছা, আমাকে তো সুযোগ দেবেন। আচ্ছা, আমি হুজুরের কাছে গিয়ে ভালোভাবে কোরআন পড়তেও শিখব, আর নামাজও নিয়মিত পড়ব। এবার তো ঠিক আছে? ঠিক আছে, এখন নামাজ পড়বেন। চলেন আমাদের নতুন জীবনটা আল্লাহর নিকটে প্রার্থনা করেই শুরু করি। আর শোনেন, যদি দেখি কোনো মেয়ের সাথে লটর পটর করছেন না, তাহলে আপনার কি করব নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, ভাগ্যে কি আছে আল্লাহ জানেন। ওয়াশরুমে এসে অজু করে আসলাম। তারপর ইরা ওয়াশরুমে গিয়ে অজু করে আসলো। এসেই বলল, এটা কিন্তু নফল নামাজ, কিভাবে কি করতে হবে আশা করি ওইটা বলে দিতে হবে না, পারবেন? জি পারবো। তারপর নামাজ আদায় করে দোয়া করলাম। দোয়া শেষ করে আলমারির কাছে এসে যেই 2 লাখ টাকা দেনমোহর টাকার কথা করা হয়েছে ওইটা নিতে আসলাম। ওটা আব্বু অনেক আগেই দিয়ে গেছে। টাকাটা বের করে ইরার কাছে গিয়ে বললাম, এই নেন আপনার মোহরানা, 2 লক্ষ টাকায় আছে। আচ্ছা, আপনার কাছে রেখে দেন, যখন লাগবে চেয়ে নেব। আমার কাছে যদি খরচ হয়ে যায় তখন কি হবে? আপনি আপনার কাছে রেখে দেন। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আগামীকাল গিয়ে রেখে আসবেন। আচ্ছা বুঝলাম, আর আপনি আমার থেকেই থাকলেই হবে, আর কিছু লাগবে না। পারবেন আপনাকে আমার করে রাখতে? ইরার কথা শুনে ওর ফেসের দিকে একভাবে তাকিয়ে আছে। আমি কি উত্তর দেব বুঝতে পারছি না। তবে আল্লাহ আমার জন্য যা রেখেছেন তার জন্য আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। ভাগ্যেশ ওই আবারটা অন্যজনকে নিয়ে পালিয়েছে, না হলে এমন একটা জীবনসঙ্গী পেতামই না। বয়সে বড় হয়েছে তো কি হয়েছে, পারফেক্ট একজনকে তো পেয়েছি। কিছু না বলে ধরেই কোলে উঠে নিয়ে বললাম, যাক এখন মনে হচ্ছে কিছু একটা ভালো কাজ করেছিলাম, তার জন্য হয়তো আল্লাহ আমাকে এমন একটা গিফট দিয়েছে। আরে কি করেন, এমনভাবে কোলে তুলে নিলেন কেন? আপনি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার, আর ভয় পাবেন না। ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আমি যাচ্ছি না। তবে আমাকে ভুল বুঝবেন না, কখনো বিশ্বাস রাখবেন, ঠকবেন না। ভুল বুঝবো কি জন্য? না, দেখা গেছে আমার চেষ্টা এক্স গার্লফ্রেন্ড কোনো কলকাটি নাড়ল, আর আপনি আমাকে ভুল বুঝলেন। মানুষ মাত্রই ভুল হতে পারে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা এবার তো নামাবেন? না, এমনভাবে ধরে রাখবো। থাকবেন নাকি এমনভাবে? না, আপনার কষ্ট হবে, আর অনেক শীত পড়েছে। ওকে ঠিক আছে। ইরাকে বিছানায় ফেলে দিলাম। তারপর আর কি, বাকিটা ইতিহাস। এখন এই শীতে গোসল করা লাগবে, তবে সমস্যা নাই, গিজার আছে। পরের দিন সকালে ইরাটাকে ঘুম ভাঙলো। কি হয়েছে, ডাকেন কেন? ওঠেন, নামাজ পড়তে যাবেন না? মসজিদে ইমামকে বলে আসবেন আজকে থেকে আপনি মক্তবে পড়তে যাবেন। জানি আমার কাছে আপনার অনেক লজ্জা করবে, তাই আমিও জোর করবো না। একটু পরে ওঠে। ঠান্ডা পানি নিয়ে আসবো, তখন দেখবেন যে কিভাবে উঠতে না পারেন। উফ, কিছু করার নেই, উঠতেই হলো। উঠে নামাজ পড়তে আসলাম। তারপর নামাজ শেষ করে হুজুরের সাথে কথা বলে শেষে বাসায় আসতেই আম্মু বলল, তুই এখন কোথায় গিয়েছিলি? নামাজ পড়তে গিয়েছিলাম। আমি কানে কি বেশি শুনেছি? না, তুমি ঠিকই শুনেছ। আলহামদুলিল্লাহ, ছেলে এবার সোজা হয়ে যাবে। এরকম একটা বউ দেখে যদি আগেই বিয়েটা দিয়ে দিতাম তাহলে কতই না ভালো হতো। ধর, রুমে চলে আসলাম। এসে আবার শুয়ে পড়লাম। ইরাও নামাজ শেষ করে শুয়ে গেল। ইরা শুতেই জড়িয়ে ধরে পড়লাম, আসো আমার কম্বল, এই শীতে দূরে দূরে থাকো কি জন্য? আমাকে কম্বল মনে হয়? আমি কম্বল? আপনি তো আমার কম্বল। বউ থাকলে সঙ্গে শীত লাগবে না কোনো অঙ্গে। ফাজিল। শোনেন না, ধর পারমিশন নেওয়ার কি আছে, সবকিছু তো আমারই। বলেই ঠোঁট এক করে দিলাম। এরও রেসপন্স করলো। শুধু কি কিস পর্যন্ত থাকলো? আরে না ভাই, সকাল সকাল গোসল পর্যন্ত চলে গেল। তারপর আর কি, বাকিটা ইতিহাস। তারপর গোসল শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর দিলাম ঘুম। সকালের দিকে ইরাটাকে ঘুম ভাঙলো। রিমা ডেকে গেছে, এখন ওঠেন। উঠবো না, যতক্ষণ তুমি করে আর রোমান্টিক সুরে না ডাকছো ততক্ষণ উঠবো না। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? আমার অনেক লজ্জা করে।
এখনো লজ্জা পাও? রাত থেকে এত ইতিহাস হয়ে গেল আর তুমি এখনো লজ্জা পাও? ইরা লজ্জা পেয়ে চলে গেল। উঠলে ওঠো, নাহলে আমি বাইরে গেলাম। ইরা লজ্জা পেয়ে চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। আম্মু আব্বু মুচকি মুচকি হাসছে। ওদের এমন হাসি দেখে মনের ভিতরে প্রশ্ন আছে, আচ্ছা আমার মুখে কি কিছু লেগে আছে? এরা তো লিপস্টিক দেয় না যে আমার গালে বা মুখে লিপস্টিক লেগে থাকবে। আস্তে আস্তে ডাইনিং টেবিলের সামনে গেলাম। তখন আব্বু বলল, ছেলে দেখছি সোজা হয়ে গেছে, কেমন নামাজ পড়তে গেছে, আবার হুজুরের সাথে বক্তব্যের বিষয়ে কথা বলে। একদিনের ভিতরে এত কিছু কেমনে কি? বৌমা, কি করলে আমার ছেলের? এমনভাবে লজ্জা দিচ্ছ কি জন্য? যা করেছে করেছে, ছেলে যে ভালো হয়ে গেছে এটাই ভালো। আমি মাথা নিচু করে আছি, অনেক লজ্জা করছে। আব্বু খাবার দিতেই খেয়ে নিলাম। ইরামা, তোমার আব্বু আগামী পরশু তোমাদের নিতে আসবে। আজকে আসতে চাইছিল, কিন্তু আমি বারণ করছি, কারণ সবাইকে তো ইনভাইট করা লাগবে আর অনেক আয়োজন করতে হবে। মন খারাপ করিও না। জি আব্বু। মন খারাপ করবি কি জন্য? এখন থেকে তো এটা ওর বাসা, এখানেই থাকা লাগবে। এরা চুপ করে খেতে লাগলো আর আমিও খেয়ে রুমে এসে বাইকের চাবি নিয়ে বের হতে যাব। তখন আব্বু বলল, তুই তোর ফ্রেন্ডদের দাওয়াত দিয়ে দিবি, আগামী পরশুদিন কিন্তু অনুষ্ঠান। আর এখন কোথায় যাওয়া হবে? বাইরে যাচ্ছি একটু আড্ডা দিতে। ওকে, তবে তাড়াতাড়ি বাসায় চলে আসবি। তারপর বাসা থেকে বেরিয়ে কলেজে চলে আসলাম। ক্লাস করব না, শুধু আড্ডা দিব। কলেজের পেছনের সাইডে এসে বসে আছি। তখন নীল আর আসিফ আসলো। নীল, নতুন বর দেখি আজ কলেজে চলে এসেছে। আব্বে শালা, মজা করিস? নেই মজা, আমারও সময় আসবে। তোর এক্স তো ক্লাসে এসেছে, দেখা করবি নাকি? বাদ দে তোর কথা, ওর কথা এখন শুনতেও ইচ্ছা করে না। আমি এখন সখী মানুষ, যেমন জীবনসঙ্গী চেয়েছিলাম তার থেকে 10 গুণ ভালো জীবনসঙ্গী আল্লাহ আমাকে দিয়েছে। তাই নাকি? বাহ, ভালোই তো। আচ্ছা, ভাবি কি করবো বলতো, যে এক রাতের ভেতরে এই কথা বলছিস? আরে সত্যি, আল্লাহ আমাকে বেস্ট কিছু দিয়েছে। আগামীকাল রাতে মনে হচ্ছে জীবনের কিছু হলেও ভালো কাজ করেছি। ভালো হলেই ভালো। মনে হচ্ছে অনেক পর্দাশীল আছে, চোখ দুটো ছাড়া কিছুই দেখতে পেলাম না। মাদ্রাসার ছাত্রী, এ শীতেও নামাজ পড়তে উঠতে হয়েছে আর বলে দিয়েছে যেন শুদ্ধভাবে কোরআন পড়তে পারি। তাই আজকে আমাদের মসজিদে ইমামের কাছে মক্তবের কথা বলেছি আর লামের কথা বললাম। সব শুনে বলল, যাহাবার হয়ে গেছে, অতীত তো অতীত, আর ভবিষ্যতে যেন এমন না করে। হয়তো খারাপ লেগেছে অনেক। আচ্ছা বুঝলাম, তবে আর এসব নাই করলে। পাগল লাগে, এত সুন্দর বউ রেখে এমন করব? যা আছে এখন ওঠাতেই আমি খুশি। হঠাৎ কোথা থেকে লামি আমার সামনে এসে দাঁড়িয়ে আমার শার্টের কলা ধরে বলে উঠল। আমি রেগে জোর করে ছাড়িয়ে থাপ্পড় দিয়ে বললাম, তো সাহস কি করে হয় আমার কলা ধরে ওঠানোর? সত্যি তুমি বিয়ে করে নিয়েছো? তো তোর কি মনে হচ্ছে আমি অবিবাহিত? বিশ্বাস না হলে নীল আর আসিফকে জিজ্ঞেস কর। গতকাল যার বিয়ে খেতে গিয়েছিল তাকেই বিয়ে করে নিয়ে এসেছে। সত্যি বলছো? তোর ন্যাকা কান্না বন্ধ করে এখান থেকে যা তো। তোকে এখন দেখতেও ইচ্ছে করছে না, যা এখান থেকে। তুই যদি ছেড়ে না যেতি তাহলে ওর জায়গায় তুই থাকতি। আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি। কি জোকস দিচ্ছে, ও নাকি ভালোবাসে? আচ্ছা, এই ভালোবাসা কোথায় ছিল এতদিন? অন্যজনকে পেয়ে ছেড়ে যাবার সময় মনে ছিল না আমাকে তুমি ভালোবাসো? সরি, আমার ভুল হয়ে গেছে। ও মা, তাই? ভুল হয়ে গেছে তাই না? তখন ভুল মনে হয়নি? আর তোকে কে বলল যে আমি এখনো আছি? লামিয়াকে পাশ কাটিয়ে চলে আসে যাব, তখন লামিয়া হাত ধরে নিল। রাগে ঘুরে আরেকটা থাপ্পড় দিতে গিয়ে দিলাম না, হাত ছাড়িয়ে চলে আসলাম। বাইকে উঠে বসতেই নীল আর আসিফ এলো। কিরে ভাই, এত রেগে গেছিস কেন? এত রেগে যাবার কারণ বুঝতে পারছি না। অসহ্য, যখন পাগলের মতো ঘুরিয়েছিল তখন ওর মনে হয়নি ও ভুল করছে। আচ্ছা সেই সব বাদ দে, আর আগামী পরশু তোদের দাওয়াত থাকলো। আমি এখন বাসায় গেলাম, তোরা ক্লাস কর। তারপর কলেজ থেকে বাসায় চলে আসলাম। এসে কিছুক্ষণ গেম খেলে শুয়ে পড়লাম। দুপুরে ইরাটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠতেই ইরা বলল, যাও নামাজ পড়ে আসো, আর শাওয়ার নিয়ে তারপরে নামাজ পড়ে আসো। কোনো বাহানা শুনবো না, না শুনলেই বুঝতে পারছো যে কি হবে। শীতকাল চলছে কিন্তু। ওছি, এমনভাবে ভয় দেখানোর কি আছে? বিয়ে করে দেখি বিপদে পড়ে গেছি যে থ্রেট দিচ্ছে। উঠে অজু করে নামাজ পড়তে আসলাম। গোসল আর কতবার করবো শুনি? নামাজ পড়ে বাসায় আসতেই
আম্মু টিফিন বক্স ধরিয়ে দিল। শপে আব্বুকে খাবার দিতে আসতে হবে, তাই কি আর করার, বাইক নিয়ে বেরিয়ে গেলাম আব্বুকে খাবার দিয়ে আসার জন্য। কিছুক্ষণ পরে ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই, খাবার দিতে গিয়ে দাওয়াত নিয়েছিস নাকি? কতক্ষণ লাগে তোর আসতে? কেন, কি হয়েছে? এত রেগে আছো কি জন্য? খাবি কখন? তাড়াতাড়ি বাসায় আয়। তোমরা খেয়ে নাও, আমি একটু পরে আসি। ইরা তোর জন্য বসে আছে, তুই আসলেই খাবে। এত করে বলছি খেয়ে নিতে, কিন্তু খাচ্ছে না, রুমে চলে গেছে। ও আম্মু, এত ভালোবাসা সহ্য করতে পারবো তো? এইসব উল্টোপাল্টা কথা না বলে বাসায় আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আসি। ফোন কেটে বাসার দিকে রওনা দিলাম। একটু পরে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলল, ইরাকে ডেকে নিয়ে আয়। আমি মাথা নেড়ে রুমে চলে আসলাম। এই যে ম্যাডাম, খেতে আসেন। এরা আমার কথা শুনে আমার দিকে তাকাতেই বললাম, আচ্ছা এত ভালোবাসা আমার কপালে সহ্য হবে তো? এরা কিছু না বলে আমার কাছে এসে পড়ল। ভালো খারাপ সবকিছু নিয়েই জীবন চলে। যিনি বিপদ দেন তিনি বিপদ থেকে উদ্ধারও করেন। আর এমন কথা না বললে খুশি হব। কাছে গিয়ে কপালে একটা চুমু দিয়ে পড়লাম। ওকে ম্যাডাম, আপনার কথা শুনলাম। সরি 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 সরি, ভুল সময় চলে এসেছে। তাড়াতাড়ি খেতে আসো, আমি গেলাম। তোর আসার আর সময় হলো না। কোথায় একটু বউয়ের সাথে রোমান্স করবো তা না। লজ্জা স্বরূপ বলে কিছুই নেই, সরো সামনে থেকে। ইরা বিড়বিড় করতে করতে চলে গেল। আমিও পেছনে পেছনে খাবার টেবিলে এসে বসলাম। তারপর সবাই মিলে খেতে খেতে কথা বলতে শুরু করলাম। তারপর খাবার খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ি। একটু পরে ইরা এসে বুকে মাথা রেখে শুয়ে পড়ল। বিকেলে ঘুরতে নিয়ে যাবা? যাওয়া যায়। আমি এরার সাথে কথা বলতে বলতে ফোন টিপছি। এর ভেতরে ইরা ঘুমিয়ে গেছে। বিকেলে তিনজনে ঘুরতে বের হলাম। কিছু খাবা রিমা? কিছু খাবে? ফুচকা খাওয়াই যায়। ভাবি চলুন ফুচকা খাবো। ইরা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তারপর একটা ফুচকার দোকানে এসে 2 প্লেট ফুচকা অর্ডার দিয়ে তিনজনে একটা টেবিলে বসলাম। তুমি খাবা না? আমি খাই না, তোমরা খাও। তারপর চুপচাপ বসে থাকলাম। কিছুক্ষণ পরে ফুচকাওয়ালা ফুচকা দিতে খেতে লাগলো। ওদের খাওয়া শেষ হলে বিল দিয়ে আর কিছুক্ষণ ঘোরাঘুরি করি। সামনে এসে কেউ দাঁড়ায়, তাকিয়ে দেখি লামিয়া। কিছু বলার আগে রিমা বলল, কিছু কি বলবেন আপু? এমনভাবে সামনে দাঁড়ালেন যে? এটাই কি তোমার ভাবি? আর কিছু বলবেন? আর আপনার বয়ফ্রেন্ডকে দেখছি না যে, কোথায় সে? আমার থেকে বেটার কাউকে পেয়ে চলে গেছে। এমনই হয়, আপনি যেমন গেছেন তেমনই আপনাকেও ছেড়ে চলে গেছে। কি শুরু করলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বাসে চল। চল। তারপর হাঁটতে শুরু করলাম। তখন ইরা বলল, হিমা মেয়েটা কি? ভাইয়ার এক্স গার্লফ্রেন্ড। ও আচ্ছা, বুঝলাম। তারপর টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রাতে খাবার খাওয়ার সময় আম্মু বলল, আগামীকাল তিনজনে শপিং করতে যেও। ওকে। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। পরদিন তিনজনে শপিং করতে এলাম। শপিং শেষ করে দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজে গেলাম। তারপর নামাজ থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি। এরা এসে শুয়ে পড়ল। এতক্ষণ ধরে কেউ শপিং মলে ঘোরে? আমি একটা থেকে 2টা দোকান ঘুরলেই কেনাকাটা শেষ। রিমা একেবারে 10টা দোকানে ঘুরেছে, তাও আর পছন্দ হচ্ছে না। তাই নাকি? বাহ, ভালো ভালো। এমন প্রথম মেয়ে দেখলাম যে শপিং করতে গিয়ে ঘোরে না। আমি সবার মতো না। তো তুমি কেমন আলাদা শুনি? আর সব মেয়েদের পুরো কথা বলার আগেই এরা মুখ চেপে ধরেছে। একটু লজ্জা শরম করো, মুখে কিছু আটকায় না দেখছি। আমি ওই সবের দিক থেকে কিছু বলিনি, আমি এসব কেনাকাটার বিষয়েই বলেছি। হাতে কামড় দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হাতে তালু হবার জন্য পারছি না। হাত ধরে কামড় দিলাম। এই ছাড়ো ছাড়ো, লাগছে তো। ছেড়ে দিয়ে ঠোঁট দিয়ে ওর ঠোঁটটা চেপে ধরলাম। এরা চোখ গোল গোল করে তাকিয়ে আছে। ছেড়ে দিয়ে বললাম, কি হয়েছে? এমনভাবে তাকিয়ে আছো কেন? আমি ভূত না অন্য কিছু? উহ, হাতে দাঁতে দাগ বসিয়ে দিয়েছে ফাজিলটা। হাতের ওই জায়গায় কয়েকটা চুমু দিয়ে বলো। এই তো, এই চুমুতে দিলাম, সব ব্যথা এখন চলে যাবে। ওরে আমার ডাক্তার এলেন রে, চুমু দিয়ে উনি সব ব্যথা দূর করে দেবে। আমি কি সব ব্যথার কথা একবারে বলেছি? তবে কিছু কিছু ব্যথা এমন চুমু দিয়ে দূর করা যায়। আর যদিও কামড় দিয়ে চাপিয়ে ধরিনি, তবু এমনভাবে নাটক করার কি আছে? সরো, তোমাকে চুমু দেওয়া লাগবে না। আহা, রাগ করছো কেন? আসো শোনা, সব রাগ ভাঙিয়ে দিই। কিচ্ছু করতে হবে না তোমাকে, যাও তো।
কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিলাম। অনেক হলো ঝগড়া, এবার ঘুমাও। আর আমিও ঘুমাই, শরীরটা অনেক ক্লান্ত। একটা চুমু দাও তাহলে। ওকে ম্যাডাম। ইরার কপালে একটা চুমু দিলাম, তারপর দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আসলাম। বিকেলে অনেক আত্মীয় স্বজন আসলো, সব ইরার সাথে কথা বলছে। এমনভাবে দিনটা কেটে গেল। পরের দিন শ্বশুর বাসা থেকে অনেক মানুষ আসলো। দিনটা ব্যস্ততার মাধ্যমে কেটে গেল। সন্ধ্যা ইরার সাথে ওদের বাসায় চলে আসলাম। চুপ করে বসে আছি, তখন ইরাসহ আরও অনেকেই আসে। এসে বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আপু কেমন বলেন? ইরা চলে গেল। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। চুপ করে বসে থাকলাম আর মেসেঞ্জার গ্রুপে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পরে ঈশার আজান দিতেই ইরা রুমে এলো। এসে বলল, আজান দিচ্ছে, কানে যাচ্ছে না? গিয়ে নামাজ পড়ে এসো। এই ধানি লঙ্কার হঠাৎ ঝাঁজ বেড়ে গেল কি জন্য? আমি তো আর অন্য মেয়েদের সাথে কথা বলিনি। আমি তো ওর বোন আর কাজিনদের সাথেই কথা বলেছি। বুঝতে পেরেছি ভুলেও অন্য মেয়েদের সাথে কথা বলতে দেখলে কবর খারাপ আছে। এত কি ভাবছো? উঠে গিয়ে নামাজ পড়তে যেতে পারো না? আরে মাত্র আজান দিল, এখন বাজে 7:30, মানে 7:45 জামায়াত। তাহলে এত তাড়াতাড়ি যাবো কি জন্য? 10 মিনিট পরে যাচ্ছি। আচ্ছা, তুমি কি আমার উপরে রেগে আছো? আচ্ছা, আমি তো অন্য কোনো মেয়ের সাথে কথা বলিনি। আমি তো তোমার কাজিন আর তোমার বোনের সাথে কথা বলেছি, তাই না? এরা কিছু না বলে চলে গেল। একটু পরে এসে এরা আবারও দরজার কাছে দাঁড়ালো। ওর দাঁড়ানোর কারণ বুঝতে পেরেছি, তাই চুপচাপ উঠে মোজার জ্যাকেট খুলে ওর সামনে গিয়ে বললাম, এমনভাবে না দাঁড়িয়ে সরো। পাশ কাটিয়ে ওয়াশরুমে এসে অজু করে বের হতে দেখি এরা গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি পানি মুছো, অনেক ঠান্ডা পড়ছে। অনেক ঠান্ডা লাগছে, ইচ্ছা করছে না থাক, আগে নামাজটা পড়ে আসি, তারপর খাওয়া দাওয়া শেষ করে হিটার শরীরের সাথে লেপটে শুয়ে পড়ব। আচ্ছা, তুমি এমনভাবে রেগে আছো কি জন্য বলো তো? আমাকে দেখে মনে হচ্ছে আমি রেগে আছি? মনে হবে কি জন্য? তুমি তো রেগে আছো। আমি রেগে নেই। রাতে দেখছি কি হয়েছে ইরা থেকে গামছা নিয়ে ইরাকে গামছা দিয়ে রুমে এসে শুয়ে জ্যাকেট আর মোজা জুতা পরে নামাজ পড়তে এলাম। নামাজ শেষ করে রুমে বাসায় চলে আসলাম। আস্তে আস্তেই ইরা বলল, খাবার খেয়ে নাও, আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। ওকে। তারপর সবার সাথে টুকটাক কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়েই পড়লাম। ইরা একটু পরে আসলো। শুতেই কাছে টেনে শক্ত করে চেপে ধরে পড়লাম। এত রাগ কিসের জন্য? হ্যাঁ, আমি তো এমন কিছু বলিনি যে তুমি রাগ করবা। আর আমি তো তোমার বোনের সাথেই কথা বলেছিলাম, তাই না? তো কি আছে? ও আমার বোন, তোমার বোন না ওকে? তুমি তোমার বোন ছাড়া অন্য কোনো নারীর সাথে এই সব আলগা পিড়িতে জমাতে পারবে না। আমি ওই সব পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, আর কিছু বললাম না। বলতে গেলেই দেখা যাবে অনেক রেগে যাবে। ওর ওপর উঠে ঠোঁটে একটা চুমু দিয়ে বললাম, বাহ, এই দুদিনই এত ভালোবাসা। জানো, ওই শোনো না। বলো। না কিছু না, এখন ঘুমাই। এই শীতে গোসল করতে পারবো না, তাও আবার বাইরে ওয়াশরুম। ফাজিল কথা, সবসময় মাথার ভিতরে দুষ্টুমি বুদ্ধি ভরা। আচ্ছা এখন ঘুমাই। ঠোঁটের সাথে ঠোঁট মিলে কিছুক্ষণ কিস করে ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে খাবার টেবিলে বললাম, আব্বু আজকে বিকেলেই বাসায় চলে যাব। আর 2 দিন থেকে তারপর যাও? না আব্বু, বুঝতেই তো পারতেছেন, স্টুডেন্ট আর তার উপর ক্লাসমেট যাচ্ছে। ওকে ঠিক আছে, যাবা তখন কি আর বলবা। জি। তারপর সবার সাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছে। তখন ইরা এসে বলল, আব্বু মার্কেটে যাওয়ার জন্য বলো, চলো মার্কেট থেকে ঘুরে আসি। এত পোশাক কি হবে শুনি? কতদিনে পরে শেষ করবো শুনি? 3টা হুডি আছে, 3টা জ্যাকেট, 4 জোড়া জুতা হয়ে গেছে। আর কি নেব শুনি? এই টাকাগুলো রেখে দাও তোমার পকেট খরচ হিসেবে। তাহলে ঠিক আছে, দাও। এরা টাকাগুলো দিয়ে চলে গেল। আমি টাকা মানিব্যাগে রেখে দিলাম। গতকাল রাতে 10,000 টাকার মতো চলে গেছে। শালিরা বাসনা কচু সাজিয়েছে, খালি টাকাগুলোর খালি ঘর করে ছেড়ে দিয়ে। এরা আবারও রুমে আসতেই ওকে ধরে বিছানায় বসিয়ে বললাম, তোমার কিছু লাগবে না? গত পরশুদিন তো কেনাকাটা করা হলো, তাই না? বোরকা হিজাব নিলে নেওয়া যায়। আচ্ছা, আগামীকাল বিকেলে মার্কেটে নিয়ে কিনে দেওয়া যাবে। আচ্ছা, তুমি শাড়ি পরতে পারো না? পারি, কেন? তুমি আমার সামনে শাড়ি পরে থাকবা, আমি তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে 2 চোখ ভরে দেখব। শাড়ি পরা মেয়েদের দেখতে ভালো লাগে। তুমি শাড়ি পরবা, আমি কুচি ঠিক করে দেব, গোজে দেব।
শাড়ি সরিয়ে মাঝে মধ্যে কখনো পেটে নাবিতে চুমু দেব, কখনো আলতো করে চিমটিও দেব। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছে বলে কথা, পূরণ না করে কি পারি? না গো, তেমন কিছু না, এমনিতেই হাসছি। রিমা তো রেডি হয়ে বসে আছে, তোমার কতক্ষণ লাগবে শুনি? এই তো রেডি হওয়া শেষ। তারপর ইটার কপালে একটা চুমু দিয়ে বাইরে এসে বললাম, এই রানী চল। আমি বাইরে এসে গ্যারেজ থেকে বাইক বের করতেই রিমা উঠে বসলো। তারপর ভাই বোন মিলে চলে আসলাম রিমার কলেজের সামনে। রিমাকে ওর কলেজের সামনে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে চলে এলাম। এসে চুপ করে বসে আছি, তখন লামিয়া আমার সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার, তুমি আমার সামনে দাঁড়িয়েছো কি জন্য? আমরা আবারও কি এক হতে পারি না? যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমি আর ভাবতে চাই না। আর তুই গেছিস তো ভালোই হয়েছে, কারণ তোর থেকে আল্লাহ আমার জীবনে বেটার থেকে বেটার কাউকে দিয়েছে। আর থাপ্পড় খেতে না চাইলে সামনে থেকে সর। আমি যাব না। তোর তখন মাথায় আসেনি কি হতে পারে? আর সামনে থেকে সর। আমি বিবাহিত, এখন আর তোর সাথে রিলেশনে যাওয়া সম্ভব নয়। আর সম্ভব হলেও তোর কাছে ফিরতাম না। আর তুই আমার সামনে থেকে সর। লামিয়া চোখের পানি মুছে মুছে চলে গেল। কেমন লাগে এখন বোঝো। নীলার আসিফ এলো, এসেই বলল, কিরে, লামিয়া আবার কি জন্য এসেছিল? কি জন্য আসতে পারে বুঝতে পারছিস না? ওর কথা বাদ দে তো, এইসব বাদ দে। বল তোদের কি খবর? কি রে নীল, তোর মন খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? তেমন কিছু না। বল কি হয়েছে? এক বড় ভাইয়ের কাছে থাপ্পড় খেয়েছে। কেন থাপ্পড় খেলে কি জন্য? হাঁটতে হাঁটতে ধাক্কা লেগে গেছে, তাই থাপ্পড় দিয়েছে। কি তাই বলে থাপ্পড় খেয়ে চলে আসবি? চল আমার সাথে। তার দরকার নেই। শালা লোজার দুজন, চল আমার সাথে চল। আজকে থাপ্পড় দেওয়ার ফল ওকে বুঝিয়ে দেব। আমার বন্ধুর গায়ে হাত দিবে। নীলের হাত ধরে টান দিলাম। তারপর নীল কয়েকটা ছেলের কাছে আসতেই নীলকে বললাম, যা ওকে থাপ্পড় দে। তারপর কি হবে বাকিটা আমি দেখছি। নীল গিয়ে ছেলেটাকে থাপ্পড় দিল। তোর কত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় দিস? ওই ছেলের ফ্রেন্ড মারতে আসলে আমিও দিলাম। তারপর শুরু হয়ে গেল মারামারি। উভয়ে মার খেয়েছি, তবে মেরেছিই বেশি। শালা আমাদের সাথে লড়তে আসে, চল এখান থেকে। তারপর ওখান থেকে চলে আসলাম, এসে এক জায়গায় বসলাম। ওদের সাথে মারামারি করে কি হলো? এখন প্রিন্সিপালের কাছে বলে দিলে কি হবে? আব্বে কিছু হবে না, শরীরের অবস্থা একটু কেমন কেমন করছে। যাবার সময় মেডিসিন নিয়ে নিব, তাইলেই হবে। ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পরে পিয়ন এসে আমাদের বলল প্রিন্সিপাল নাকি ডাকছে। তাই তিনজনে উঠে প্রিন্সিপালের রুমে এসে দেখি বড় ভাইয়ারা আছে। জি স্যার বলেন। তোমরা জুনিয়র হয়ে সিনিয়রদের মারো, সাহস কি করে হয়? তোমরা ওদের মেরেছো কি জন্য? স্যার ওরা বড় হয়ে যদি আদব কায়দা না শেখে তাহলে তো মার খাবেই। বলবো তো ধাক্কা লেগেছে, সরি বলেছে, তারপর থাপ্পড় মারবে কি জন্য? তোমরা আমাকে এসে বলতে আমি বিচার করতাম। তোমরা আদব কায়দা শিখোনি, তোমরা মারলে কেন? বড় ভাইদের যদি আদব কায়দা না শেখাতে পারেন তাহলে আমরাই শেখাতে পারবো। দেখছেন স্যার কত বেয়াদব এরা। সত্যি এরা দেখি অনেক বেয়াদব। বিড়বিড় করে বললাম, উচিত কথা বললে বেয়াদব। ওদের দোষ চোখে পড়ছে না, আর আমরা মারলাম তাই বিচার ডেকেছে। স্যার ওরা কি মারেনি? দাঁড়াও, তোমাদের বাবাদের কলেজে ডেকে পাঠাচ্ছি, বেয়াদব ছেলে সব। আপনার ইচ্ছা। আর আমরা এখন গেলাম। এই চল ক্লাসরুমে। প্রিন্সিপালের রুম থেকে বের হতেই আসিফ বলল, ভাই, প্রিন্সিপাল স্যার যদি আব্বুকে ডেকে পাঠায় তাহলে তো মাইর খেতে হবে। ওইসব কিছুই হবে না, ওরা মেরেছে, আমরা ওদের মেরেছি। আর প্রিন্সিপাল স্যার আপু বা আঙ্কেলের কিছুই বলবে না, আর বললেও কিছু হবে না, দেখে নিস। না হলেই ভালো। তারপর আবারও ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। দুপুরে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে আসলাম। বাড়িতে থাকলে আমি খাবার দিতে চাই, আর না থাকলে খেতে আসে। আজকেও এসেছে, আমি খেতে আসলাম। আর আব্বু রুম থেকে বের হচ্ছে শোরুমে যাওয়ার জন্য। তখন আমাকে দেখে বলল, কলেজ থেকে প্রিন্সিপাল ফোন দিয়ে বলল তোরা নাকি সিনিয়রদের সাথে মারামারি করছিস। মারবে না তো কি করবে? ভুল বছর তো ধাক্কা লাগতেই পারে, তাই বলে থাপ্পড় মারবে? এমন না যে নীল সরি বলেনি। সরি বলার পরেও যদি ওরা মারতে পারে তাহলে আমরা কি কোনো দিক দিয়ে কম? হ্যাঁ বুঝলাম, এই বিষয়ে রাতে কথা বলবো। আব্বু আর কিছু না বলে চলে গেল। আমি গিয়ে টেবিলে বসতেই ইরা খাবার দিল। খাবার দিতে দিতে বলল, কি হয়েছে, তোমার তেমন কিছু হয়নি তো? না তেমন কিছু হয়নি। আর মারতে গেলে মার তো দু একটা খেতেই হবে, তাই না? আর বললাম তো কিছু হয়নি। খুব বেশি লাগেনি তো? কেউ মারলে কি আস্তে করে মারবে?
তেমন কিছু হয়নি, হালকা একটু ব্যথা করছে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। ওষুধ খেতে হবে না, গিয়ে আরো বেশি করে মারামারি কর, তাহলেই ঠিক হয়ে যাবি। আমি কিছু না বলে চুপচাপ খেতে থাকলাম। এরাও বসে খাচ্ছে। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। এরাও একটু পরে এসে বুকে মাথা রেখে শুয়ে গেল। ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ও চুপচাপ শুয়ে আছে। বাপরে বাপ, এমনভাবে কি ঘুম হয়? এমনভাবে একভাবে শুয়ে থাকতে থাকতে শরীর ব্যথা করছে। শোনোই না, বিকেলে ঘুরতে নিয়ে যাবা? গতকাল তো তোমাদের বাসা থেকে আসলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, যাবো না। বুঝলাম রেগে আছে। আর বেশি কিছু না বলে ইরা মাথা সরিয়ে একটু নিচে হয়ে চার ঠোঁট এক করে দিলাম। এরাও রেসপন্স করলো। একটু পরে ছেড়ে দিয়ে বললাম, এত রাগ কি জন্য? হ্যাঁ, আমি রাগ করিনি, এখন চুপ করে শুয়ে ঘুমাও। আর মেডিসিন খেয়েছো? না, আসলে নেওয়া হয়নি। আর তেমন কিছু হবে না, এমন কত মার খেয়েছি তা ঠিক নেই। মেডিসিন খেয়ে নাও। এখন আর উঠতে পারবো না, আর তোমাকে উঠতে হবে না, রাতে মেডিসিন খেয়ে নেব। এখন চুপচাপ ঘুমাতো। আমি পানি নিয়ে আসছি আর ওষুধও নিয়ে আসছি। চুপ করে শুয়ে থাকো, উঠতে হবে না। এরাকে কাছে টেনে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। ছাড়ো তো, এমন শক্তভাবে কেউ জড়িয়ে ধরে? কেউ না ধরলেও আমি ধরি। এখন কথা না বলে চুপচাপ ঘুমাও। আসো সোনা, ঘুমাও। তারপর দুজনে ঘুমিয়ে পড়লাম। রাতে কোথাও কি যাবা? আই মিন হানিমুনে? এই শীতে কোথায় যাব? ফেব্রুয়ারির শেষ দিকে যাব, তখন হালকা হালকা শীত থাকবে। এমনভাবে কয়েকদিন চলে গেল। লামিয়া আমার সামনে আর তেমন আসে না। ওর ফেসের অবস্থা একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, বেঈমানদের কি কষ্ট হয়? ওরা তো ভালো থাকার জন্যই ছেড়ে যায়। হঠাৎ এই কথা বলছিস কি জন্য? বেঈমান সব জায়গায় ভালো থাকে। না, মানে আমার এক্সকে দেখেছি কেমন যেন হয়ে গেছে, তাই বললাম। শালি ছেড়ে যাওয়ার সময় কত আনন্দের মধ্যে ছিল, আর এখন কেমন যেন হয়ে গেছে। কেন, দেখে কি মায়া লাগছে? দেখে কষ্ট হলে গিয়ে একটু সান্ত্বনা দিয়ে আয়। কাকে? ওকে দিব সান্ত্বনা? মায়া তো লাগবেই, ভালোবাসতাম যে। তার মানে এখনো ভালোবাসিস, তাই তো? সেটা নাই বলি, তবে কিছু ভালোবাসা না পাই ভালো। বুঝলাম, কিন্তু আসিফ আজকে আসছে না যে? কিছু কি হয়েছে নাকি? হতে পারে, সকালে তো তোর সাথে কথা হয়নি। আচ্ছা, আমি ফোন দিয়েছি বলেই পকেট থেকে ফোনটা বের করে আসিফকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করতে বললাম, কোথায় তুই? কলেজে আসবি না? না রে, আজকে যাব না, একটু কাজে ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ কর। ফোন কেটে দিয়ে বললাম, কোনো কাজে ব্যস্ত আছে, আজকে আসতে পারবে না। ও আচ্ছা, বুঝলাম। জীবনে একটা প্রেম করা দরকার। ভুলেও প্রেম করিস না, জীবনটা তেনা তেনা হয়ে যাবে। নীলের সাথে আরেকটু আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। দেখতে দেখতে কয়েকটি মাস চলে গেছে। আমি চুপ করে শুয়ে আছি, তখন ইরা বলল, এই শোন না, আম্মু বাচ্চা নেওয়ার কথা বলছে। এত তাড়াতাড়ি? না, এত তাড়াতাড়ি না। আমি অত কিছু বুঝি না, আমার বাচ্চা লাগবে মানে বাচ্চা লাগবে। পাড়া প্রতিবেশীতে কত কিছু বলছে। ওদের মুখ আছে, ওরা বলবে, কিন্তু এত তাড়াতাড়ি বাচ্চা নিচ্ছি না। আর আম্মুকে বলে দিবে আরো 5 বছর পর বাচ্চা নেব। আমি পারবো না, পারলে তুমি আম্মুকে বলে দিবা। এরা রাগ দেখিয়ে চলে গেল। আমি ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। আরে, আমার সুখে দেখি কারো কাছে সহ্য হচ্ছে না। আরে ভাই, কয়েক বছর জীবনটাকে উপভোগ করি, কিন্তু না, ওনার নাকি বাচ্চা লাগবে। এখন যেমনভাবে মজা নিচ্ছি, তখন কি পারবো? এমনিতেই মাঝে মধ্যে যে প্যারা দেয়, তখন তো আরও দেবে। এমনভাবে বিড়বিড় না করে বাজারে যাও, সবজি নিয়ে আসো। জানি সারাদিন এমনই চলবে। উঠে গিয়ে বললাম, ব্যাগ নিয়ে আসো। এরা মুখ বাঁকিয়ে চলে গেল। তারপর ব্যাগ নিয়ে আসেই ব্যাগ নিয়ে আব্বুর কাছে চলে আসি। এসে টাকা নিয়ে সবজি, মাছ, মাংস কিনে বাড়ি চলে আসি। রাগানোর জন্য ছোট মাছ নিয়ে এসেছি। ওর হাতে ব্যাগ দিয়ে রুমে এসে বসে আছি। তখন এরা এসে আমার সামনে দাঁড়ালো। রেগে তো ছিল, এখন আরও রেগে আছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কি জন্য? তোমাকে ছোট মাছ নিতে কে বলেছে? খেতে ইচ্ছে করলো তাই নিয়ে এসেছি। এই ছোট মাছ কি তোমার নানি এসে কেটে দিয়ে যাবে? আমার নানি কি জন্য আসতে যাবে? তুমি আছো না। কিছু না বলে ইরা ধরে টানতে লাগলো। টানতে টানতে বলল, এসব তুমি মাঝে বেছে দেবা। খেতে যখন ইচ্ছে হয়েছে তখন তোমাকে সবকিছু করে খেতে হবে। ছাড়ো ছাড়ো, এখন বুঝতে পেরেছি সেদিন ঈশা কি জন্য বলেছিল আপু কেমন। দাঁড়াও, তোমার রাগ করা বের করেছি। ধরে ওয়াইটবের সাথে সে ভেতরে 4 ঠোঁট এক করে দিলাম। একটু পরে ছেড়ে দিতেই বলল, ছাড়ো, অনেক কাজ পড়ে আছে। ওকে। এটাকে ছেড়ে দিতেই চলে গেল। আর আমিও বসে পড়লাম, ফোন চাপতে লাগলাম। এমনভাবে আমাদের দিনগুলো হাসি, রাগ, অভিমানের ভিতর দিয়ে সুখে শান্তিতে চলে যাচ্ছে। আপনারা দোয়া করবেন যেন সারা জীবন এমনভাবেই চলে যায়।
গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।